প্রিয় নবম শ্রেণীর ছাত্ররা, তোমরা অ্যাসিড ক্ষার লবণের প্রথম ভিডিওটা দেখেছো। আজকে দ্বিতীয় ভিডিওটা দেখো। আজকে ক্ষারক এবং ক্ষার সম্বন্ধে একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা আগে পড়েছো ক্ষারক সম্বন্ধে। ক্ষারকগুলো কি? ক্ষারক হলো মেটাল অর্থাৎ ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। দেখো, ধাতুর অক্সাইড, মেটাল অক্সাইড লিখেছি, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, যেগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, তাই তো? ধরো, এটা একটা লিখছি ক্যালসিয়াম অক্সাইড, সিএও, ক্যালসিয়াম অক্সাইড। এটা ধরো অ্যাসিডের সঙ্গে একটা HCl অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, করে কি তৈরি হচ্ছে দেখো, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ অ্যান্ড ওয়াটার, জল। ওকে, তাহলে ক্ষারকটা কি? ক্ষারকটা হলো যে মেটাল অক্সাইড বা হাইড্রোক্সাইড, যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। আবার এই ক্ষারকগুলোর মধ্যে, আমরা ক্ষারককে ইংরেজিতে বেস বলি, আর এই ক্ষারকগুলোর মধ্যে যে যে ক্ষারকগুলো জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাকে আমরা বলবো ক্ষার, অ্যালকালি। এগুলো হচ্ছে ক্ষার। বোঝা গেল? তার মানে ক্ষারটা কি? যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করছে, তাই তো? যেমন ধরো NaOH, এটা একটা অবশ্যই ক্ষারক, ধাতব হাইড্রোক্সাইড। এটা যখন জলে দ্রবীভূত হবে তখন কি হবে? Na প্লাস আর OH মাইনাস আয়ন উৎপন্ন হবে, এটাকে আমরা ক্ষারক বলবো। দেখো, এখানে ডান দিকে ছবিটা লক্ষ্য করো, এখানে NaOH ক্ষারটা Na প্লাস OH মাইনাস আয়নে ভেঙে আছে, কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড FeOH3, ফেরিক হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু ক্ষারক, কিন্তু বাট এরা কিন্তু জলে দ্রবীভূত হয় না বা OH মাইনাস আয়ন উৎপন্ন করে না। তাহলে এদের আমরা কি বলবো? এরা কিন্তু ক্ষারক, এরা ক্ষার নয়। আমরা দেখতে পাচ্ছি সব ক্ষারকে আমরা ক্ষারক বলবো, কিন্তু সব ক্ষারককে আমরা ক্ষার বলতে পারবো না। ঠিক আছে, আমরা এখন একটু, তাহলে এটি যেটা আমরা লিখলাম, যে কথাটা বললাম, যে সমস্ত ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার। এখন আমরা একটু আরএনএস এর তত্ত্ব দিয়ে ক্ষারকে ব্যাখ্যা করব। আরএনএস এর মত অনুসারে যে সমস্ত যৌগ, প্রধানত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, তা দিয়ে আমরা ক্ষারক বলি। যেমন ধরো সোডিয়াম অক্সাইড, Na2O, এইটা আমরা ক্ষার বলবো, কারণ এটা জলে গুলে যখন যাচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড যখন জলে গুলে দিচ্ছে, কি হচ্ছে? NaOH হয়ে যাচ্ছে। NaOH ভেঙে তৈরি হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na প্লাস OH মাইনাস। তারপরে আমরা Na2O আমরা ক্ষারক বলবো বা ক্ষার বলে দিতে পারবো। ঠিক আছে, এখন এই আরএনএস এর তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আছে। দেখো, আরএনএস এর তত্ত্বে তুমি দেখতে পাচ্ছ, অ্যাসিডেও পড়েছো, তাই যে এখানে একটা সলভেন্টের ব্যাপার আছে, অর্থাৎ ওয়াটার সলভেন্ট, অর্থাৎ জলে দ্রবীভূত করার ব্যাপারটা থাকে। তাহলে জল ছাড়া অন্য কোনো দ্রাবকে, যে কোনো যৌগের অ্যাসিডিটি বা আম্লিকতা বা ক্ষারীয়তা, মানে বেসিসিটি, ক্ষারকীয়তা থাকতে পারে, সেটা কিন্তু আরএনএস বলেন। যেমন তরল অ্যামোনিয়াতে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড,
অ্যাসিড হিসেবে কাজ করে। অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে দেখো আরএনএস এর তত্ত্ব দিয়ে কিন্তু তখন NH4Cl কে অ্যাসিড বলা যাবে। ঠিক আছে, কারণ আরএনএস এর তত্ত্বটাতে জলকে অবশ্যই দ্রাবক হতে হবে। আরো উদাহরণ যদি তুমি দাও দেখবে, ধরো আরো উদাহরণ ধরো অনাদ্র অনাদ্র HCl, অর্থাৎ অর্থাৎ HCl গ্যাস, HCl গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস, এখানে কোনো জলের গন্ধ নেই। এদের মধ্যে রিয়াকশন করে NH4Cl হয়। জান এখানে কিন্তু HCl কে তুমি অ্যাসিড বলতে পারবে না অ্যাকর্ডিং টু আরএনএস এর তত্ত্ব অনুসারে। এটা অ্যাসিড বলা যাবে না, বলা যাবে না, কারণ এখানে জলের ব্যাপারটা নেই, ওয়াটার সলভেন্ট ব্যাপারটা নেই, অর্থাৎ আরএনএস এর তত্ত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি না। ঠিক আছে, এবার আমরা একটু স্ট্রং অ্যান্ড উইক বেস সম্বন্ধে জানবো, যেটা অ্যাসিডে পড়েছে একই জিনিস, অর্থাৎ যে ক্ষারের বেশিরভাগ অংশটাই আয়নিত হয়ে যাবে, কমপ্লিটলি আয়নাইজড হয়ে যাবে, এটা আমরা বলবো স্ট্রং বেস, অর্থাৎ তীব্র ক্ষার। যেমন ধরো NaOH, দেখো Na প্লাস OH মাইনাস হয়ে যাচ্ছে। আবার ঠিক উল্টোটা, যেটা পার্সিয়ালি অর্থাৎ আংশিক ভাবে আয়নিত হবে, খুব সামান্য অংশ আয়নিত হবে, ঠিক আছে, সেটা আমরা কি বলবো, উইক বেস। যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4 প্লাস আর OH মাইনাস খুব কম অংশ আয়নিত হয়। এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেটা বলছো NH4OH, এটা একটা উইক বেস অর্থাৎ মৃদু ক্ষার, এটা খুব কম অংশ আয়নিত হয়ে যায়। অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস প্লাস OH মাইনাস, এটা আমরা বলবো উইক বেস বা মৃদু ক্ষার, এটা হলো মৃদু ক্ষার। দেখো ডান দিকে কিছু আমাদের ছক দেওয়া আছে, এখানে স্ট্রং বেস, এগুলো স্ট্রং বেস দেখবে, লিথিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ তীব্র ক্ষার, আর এগুলো মৃদু ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, জিঙ্ক অক্সাইড, এগুলো হচ্ছে মৃদু ক্ষার। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু পিএইচ সম্বন্ধে আলোচনা করব। পিএইচ মানে, পিএইচ হলো পোটেন্স অফ হাইড্রোজেন বলে, বিজ্ঞানী সরেনসনের দেয়া এই তত্ত্ব পোটেন্স অফ হাইড্রোজেন, অর্থাৎ কোন দ্রবণের মধ্যে যে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব আছে, H প্লাস আয়নের যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, সেটা এই পিএইচ দিয়ে প্রকাশ করা হয়। পিএইচ হচ্ছে, এটা তোমরা পড়বে উঁচু ক্লাসে লগের অঙ্ক, যখন 9-এও আছে তোমাদের লগের অঙ্ক পড়বে, পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ H প্লাস এর গাঢ়ত্ব, অর্থাৎ H প্লাসের যে গাঢ়ত্ব, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের যে গাঢ়ত্ব, তার ঋণাত্মক লগ নিলে আমরা পিএইচ পাবো। ঠিক আছে, তাহলে পিএইচটা কি, পিএইচটা কেন ব্যবহার করা হয়, পিএইচটা এটা মেনটেন করা, এটা মেজার করা হয় অ্যাসিড এবং ক্ষার দেখা। হ্যাঁ, পিএইচ স্কেলটা 0 থেকে 14 পর্যন্ত হয়, পিএইচ এর ভ্যালুটা হয়, পিএইচ এর ভ্যালুটা কত হয়, 0 থেকে 14 পর্যন্ত। হ্যাঁ, পিএইচ এর ভ্যালু ইজ ইকুয়াল টু 7 হয় ফর নিউট্রাল সলিউশন, অর্থাৎ প্রশম দ্রবণে, প্রশম দ্রবণ। যেমন তোমরা ধরো জল, বিশুদ্ধ জল প্রশম, বিশুদ্ধ জলে যদি পিএইচ মাপো 7 আছে। যেগুলো অ্যাসিড হয়, অ্যাসিডের ক্ষেত্রে পিএইচটা কত হয়, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডিক সলিউশন যদি হয়, অ্যাসিডের পিএইচটা লেস দেন 7। আর যদি বেসিক সলিউশন হয় বা অ্যালকালাইন হয়, ক্ষারীয় হয়, অ্যালকালাইন সলিউশন হয়, তাহলে পিএইচটা গ্রেটার দেন 7। ওকে, এটুকু জেনে রাখলে। এখানে যে পিএইচ স্কেল, পিএইচ স্কেলটা একটা ল্যাবরেটরিতে থাকে, একটা পিএইচ স্কেল। আমরা যদি কোনো দ্রবণের পিএইচ মাপতে চাই, কিভাবে মাপবো,
আমরা একটা পিএইচ পেপার ইউজ করি, পিএইচ পেপারটা সেই পিএইচ পেপারটা একটা মিক্সড ইন্ডিকেটরের সাহায্যে, মিশ্র ইন্ডিকেটরের সাহায্যে তৈরি হয়। এবং কোন দ্রবণে, বিভিন্ন দ্রবণে যদি ডোবানো হয় তার বিভিন্ন রকম কালার আছে, সেই কালারটা এই কালার সেটের সঙ্গে মিলিয়ে বলতে পারি কত দ্রবণটার পিএইচ কত। মানে পিএইচ যখন হাই ভ্যালু 14, তখন এরকম বেগুনি কালার আছে, তারপর বেগুনিটা ফেড হতে থাকে, পিএইচ 12-তে নীল হয়, 11 এত হয়, এইভাবে কালারটা তোমরা দেখো। পিএইচ 7-এ এটা সবুজ হয় প্রসম, পিএইচ 6-এ ফেড হচ্ছে আস্তে আস্তে, একদম পিএইচ 1 এটা লাল রেড হয়ে যাচ্ছে। এই হলো পিএইচ স্কেল। তার মানে কি, পিএইচ পেপার পাওয়া যায়। পিএইচ পেপারটা কি দিয়ে তৈরি? একটা মিক্সড ইন্ডিকেটর দিয়ে তৈরি। এটা বিভিন্ন দ্রবণে ডোবালে বিভিন্ন ধরনের রং হয়। আর এই কালার সেটটা তোমার পরীক্ষাগারে থাকে, যে রংটা তোমার এলো সেই রংটাই কালার সেটের সঙ্গে মেলাতে হয়। তাহলে এখানে উপরে লেখা থাকে কত কত পিএইচ, তুমি পিএইচটা তখন বুঝতে পারবে। বুঝতে পারলে? যেমন ধরো এখানে ছবিটা দেখো, ধরো টমেটো বা ভিনিগার, ধরো ভিনিগারে ওই পিএইচকে ডুবিয়ে তুমি এই ধরনের কালার পেয়েছো, তাহলে পিএইচ ইকুয়াল টু 3 বলবে। বুঝতে পারছো? বৃষ্টির জলে তুমি কালার পেয়েছো এইটা, তাহলে পিএইচ ইকুয়াল টু কত বলবে? 5 বলবে। ঠিক আছে? বুঝতে পারছো? এইরকম আর এইভাবে আমরা কোন দ্রবণের পিএইচ কে নির্ণয় করতে পারি পিএইচ পেপারের সাহায্যে। ঠিক আছে, ওকে। এখন এই পিএইচ, তোমাকে একটু আগেও বলেছি যে পিএইচ এর ব্যাপারটা, পিএইচ 7 হচ্ছে নিউট্রাল, আর যদি 6, 5, 4, 3, 1, 0 এগুলো কি হচ্ছে? অ্যাসিড। আর 8, 9, 10 এগুলো কি হচ্ছে? বেস, ক্ষার। ওকে, এটা বললাম। এখন এই লিমিটেশন অফ পিএইচ, এই পিএইচ স্কেলের ব্যাপারটা কিন্তু এটা একদম লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এই দ্রবণ একটু গাঢ় হয়, যেমন তোমার এক নরমাল, সেটা পরে জানবে, একটু গাঢ় দ্রবণ এক নরমাল একটা তীব্র অ্যাসিডের পিএইচ 0 হয়ে যায়। যদি আরো যদি গাঢ় করা হয়, পিএইচ তখন নেগেটিভ হয়ে যাবে। তার মানে পিএইচ ব্যাপারটা, পিএইচ এর কনসেপশনটা এটা হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা একটু সল্ট পড়ি। সল্টটা কি? দেখো এখানে লিখছি আমরা, সল্ট এমন একটা যৌগ যেটা অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দিয়ে প্রতিস্থাপিত যে যৌগটা তৈরি করে। আবার বলি, অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে যে যৌগটা উৎপন্ন করে। দেখো এখানে NaCl এর ছবি দেওয়া আছে, খাদ্য লবণ তোমরা প্রত্যেকেই পরিচিত। এই ধরো HCl একটা অ্যাসিড, এটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু। একটা ধরো মেটাল দেয়া হলো জিঙ্ক, জিঙ্ক ক্লোরাইড লবণ হবে, জিঙ্ক ক্লোরাইড হলো আর হাইড্রোজেন। এই জিঙ্ক ক্লোরাইড হলো সল্ট, লবণ। ওকে, এই ছবি আছে, বিভিন্ন লবণের ছবি। এখানে বিভিন্ন লবণকে দেখানো হয়েছে। দেখো অ্যাসিড এবং বেসের রিঅ্যাকশনের সল্ট হয়েছে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl কি হবে? NaCl হবে, সোডিয়াম ক্লোরাইড। যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড কি হবে? ক্যালসিয়াম নাইট্রেট হবে। সল্ট গুলো দেখানো হয়েছে। বাম দিকে পিকচারটা লক্ষ্য করো, এখানে অ্যাসিড HCl, H+Cl- আর NOH। যখন দুটোকে কম্বাইন করে দিচ্ছ তখন Na আর Cl একসঙ্গে সল্টটা হচ্ছে। ওকে, এখন টাইপস অফ সল্টকে আমরা 3টে ভাগে ভাগ করি, লবণকে আমরা 3টে ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে নরমাল সল্ট বা সাধারণ লবণ,
2 নম্বর হচ্ছে অ্যাসিড লবণ, অ্যাসিড সল্ট, আর 3 নম্বর হচ্ছে বেসিক সল্ট বা ক্ষারীয় সল্ট। লবণের 3টে ভাগ, নরমাল লবণ, অ্যাসিড লবণ আর ক্ষারীয় লবণ। এখানে আমি নরমাল লবণ সম্বন্ধে বলি। দেখো, একটা অ্যাসিডে একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোকার্বন থাকতে পারে। যদি সবকটাই প্রতিস্থাপিত হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা নরমাল সল্ট। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, এর সঙ্গে ধরো NaOH এর বিক্রিয়া করছে, কি হতে পারে? দুটো এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন দুটো আছে, দেখো গোল পাকিয়ে দিচ্ছে, দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পাবো না? যে দুটোই প্রতিস্থাপিত হয়ে যায়, Na2SO4, সোডিয়াম সালফেট প্লাস জল। এই যে সল্টটা হলো সেটা হচ্ছে নরমাল সল্ট, অর্থাৎ অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দিয়ে সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে যে দ্রবণটা তৈরি করে তাকে আমরা বলি নরমাল সল্ট। যেমন NaCl একটা নরমাল সল্ট, জিঙ্ক সালফেট একটা নরমাল সল্ট। ওকে, এবার চলে আসছি বেসিক সল্ট। বেসিক সল্ট মানে এটা কি? সল্টের মধ্যে ওএইচ থেকে যাবে। যেমন একটা বিক্রিয়া ধরো এখানে লেখাই আছে ZnOH, Zn জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা বেস। একে ধরো HCl এর সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে, করে কি হচ্ছে, দুটো ওইচ রিপ্লেস হচ্ছে না, ধরো একটাই ওইচ রিপ্লেস হচ্ছে, সবটা প্রতিস্থাপিত হচ্ছে না, একটা ওইচ রয়েই গেল, ZnOHCl প্লাস জল। এটা বেসিক জিঙ্ক ক্লোরাইড বলে, নাম হচ্ছে বেসিক জিঙ্ক ক্লোরাইড। বেসিক জিঙ্ক ক্লোরাইড, বেসিক জিঙ্ক ক্লোরাইড। ওকে, অর্থাৎ কোন ক্ষারের প্রতিস্থাপনযোগ্য ওএইচ পরমাণু যদি অ্যাসিড দ্বারা আংশিক প্রতিস্থাপিত হয়ে যে লবণটা তৈরি করছে তাকে বলছি আমরা ক্ষারীয় লবণ। আর হচ্ছে অ্যাসিড লবণ। অ্যাসিড লবণটা কি? যে একটা পার্সিয়াল রিপ্লেসমেন্ট হবে অ্যাসিডের। এমন একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো H2SO4 এর সাথে NaOH এর বিক্রিয়া। দেখো H2SO4 এর দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, এই দুটোর মধ্যে একটা প্রতিস্থাপিত হবে Na দ্বারা, NaHS, সোডিয়াম বাইসালফেট। দেখো একটা হাইড্রোজেন রয়ে গেল, যে সোডিয়াম বাইসালফেট আর সোডিয়াম হাইড্রোজেন সালফেট। তাহলে এই যে লবণটা হলো সোডিয়াম বাইসালফেট বা সোডিয়াম হাইড্রোজেন সালফেট, এটা হলো অ্যাসিড লবণ। A salt is produced by partial replacement of H atoms of acid by metal atom or metal like atom. দেখো এই যে সোডিয়াম বাইসালফেট, এটা হচ্ছে তোমার অ্যাসিড লবণ। ঠিক আছে, তাহলে আমরা 3 ধরনের লবণের কথা শুনলাম, নরমাল সল্ট, অ্যাসিড সল্ট এন্ড বেসিক সল্ট। এগুলো সম্বন্ধে আমরা জানলাম। ঠিক আছে, এখন পিএইচ অফ সলিউশন আমরা জানি, পিএইচ অফ সলিউশন। এখন সল্ট এখন সল্ট সলিউশন, ভাবছো সল্ট তো নিউট্রাল, তাহলে সল্টের পিএইচ, সল্ট সলিউশনের পিএইচ 7 হবে তেমনটা কিন্তু না। একমাত্র যদি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের লবণ হয়, সাপোজ ধরো NaOH, NaCl। NaCl কোথা থেকে এসছে? HCl টা অ্যাসিড আর NaOH টা বেস, দুটোই স্ট্রং। HCl স্ট্রং অ্যাসিড, NaOH স্ট্রং বেস, রিঅ্যাকশনে আমরা NaCl সল্টটা পাই। একে যদি তুমি ওয়াটার সলিউশন করো, এর যদি ওয়াটার সলিউশন করো, তাহলে যেটা হবে তখন সেটা pH 7 হবে, pH 7 হবে। ওকে, মানে NaOH হবে আর HCl হবে, pH হবে 7। pH কত হবে? 7। তার মানে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের যে সল্ট, সেগুলোর জলীয় দ্রবণের pH হচ্ছে 7। বাট যদি স্ট্রং বেস অ্যান্ড উইক অ্যাসিড হয়, স্ট্রং বেস অ্যান্ড উইক অ্যাসিড হয়, তাহলে CH3CAA, সোডিয়াম অ্যাসিড,
এটা একটা লবণ, যারা এটা লবণটা এসেছে কোত্থেকে, NaOH আর অ্যাসিডিক অ্যাসিড। বেসটা হচ্ছে NaOH, স্ট্রং বেস, আর উইক অ্যাসিড হচ্ছে এইটা। এটা যখন ওয়াটার সলিউশন হবে তখন এই দুটি, এই যে ওয়াটার সলিউশন হবে তখন কি হবে, NaOH হবে আর অ্যাসিডিক অ্যাসিড হবে। অ্যাসিডিক অ্যাসিড উইক অ্যাসিড, NaOH স্ট্রং, তার মানে পিএইচটা less than 7 হবে। Similarly, salt of weak base and strong acid, pH less than 7 হবে। একটা এক্সাম্পল দিয়ে দিই, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কি থেকে এসছে, weak base ammonium hydroxide, NH4OH, and strong acid HCl। এখানে অ্যাসিডটা স্ট্রং, এখানে ওয়াটার সলিউশন করলে বুঝতেই পারছো তুমি, NH4OH হবে যেটা উইক বেস, আর HCl হবে স্ট্রং অ্যাসিড। HCl টা H+Cl মাইনাসে ভেঙে থাকবে, HCl এটা স্ট্রং অ্যাসিড হওয়ার জন্য পিএইচটা লেস দ্যান 7। তার মানে এটাকেও আমরা শিখলাম যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্টের সলিউশনের পিএইচ হচ্ছে 7, আর স্ট্রং বেস এবং উইক অ্যাসিডের সল্টের সলিউশনের পিএইচ হচ্ছে গ্রেটার দ্যান 7, আর স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের যে সল্ট তার সলিউশনের পিএইচটা লেস দ্যান 7। ঠিক আছে, এটা একটু জানানো হয়েছে তোমাকে কমন সল্ট সম্বন্ধে, তোমরা যে দেখেছো আমরা সল্ট পড়লাম। এখন আমরা একটু ওয়েট করো, ওকে। আমাদের সিলেবাসে 3টে অ্যাসিড আছে, H2SO4 আছে, HCl আছে, এই 3টে অ্যাসিডের ডিটেলসে পড়া হয় আমাদের। ফার্স্ট ধরো HCl। HCl অ্যাসিড, এই যে রিঅ্যাকশন গুলো আছে বেশিরভাগই খুব সোজা রিঅ্যাকশন গুলো আছে। তোমরা একটা রিঅ্যাকশন দেখেছো যে HCl গ্যাস প্লাস অ্যামোনিয়া গ্যাস রিঅ্যাকশন করে HCl এর সিক্ত একটা কাঁচদণ্ডকে অ্যামোনিয়া গ্যাসে ধরলে কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। মনে পড়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা সলিড, দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, সলিড। ইয়েস, ওকে। তাহলে HCl তো অ্যাসিড, সাধারণত ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি হয়, ধরো Mg একটা মেটাল, ম্যাগনেসিয়াম, তাহলে বিক্রিয়া করে কি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সল্ট হবে, MgCl2 প্লাস হাইড্রোজেন, ব্যালেন্স করো, অফকোর্স দুটো হবে। এখন দেখো কপার, সিলভার এন্ড গোল্ড, এই 3টে ধাতু এবং মার্কারি, মার্কারিটা লেখা হয়নি, মার্কারি, এই ধাতুগুলো সক্রিয়তা অনেক কম, এরা তড়িৎ শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে, এখানে হাইড্রোজেন আছে, আরো উপরে বিভিন্ন ধাতু আছে, পটাশিয়াম আছে, এরকম বিভিন্ন ধাতু, পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অনেক অনেক ধাতু আছে। এগুলো এর তড়িৎ শ্রেণী বললাম আমি। এদিকে সক্রিয়তা কমে, সক্রিয়তা কি হয়, মানে কপারটা হচ্ছে কম সক্রিয় ধাতু। কপার কি করতে, HCl থেকে কিন্তু হাইড্রোজেন বার করতে পারছে না, অসুবিধা হচ্ছে। কিন্তু তবে বায়ুর উপস্থিতিতে, অক্সিজেন উপস্থিতিতে, অর্থাৎ বায়ুতে অক্সিজেন উপস্থিতিতে কপার HCl এর সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে না তা
কপার HCl এর সঙ্গে রিয়াকশন করে বায়ুর উপস্থিতি, এয়ারের অক্সিজেন উপস্থিতি, ধীরে ধীরে বিক্রিয়া করে কিউপ্রিক ক্লোরাইড সল্ট হয় আর জল হয়, হাইড্রোজেন থাকবে, জল এই ঠিক আছে। কপার দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে। এখন HCl কে কিভাবে শনাক্তকরণ করব? আমরা HCl কে শনাক্তকরণ করবো এইভাবে, একটা HCl পূর্ণ টেস্ট টিউবে, ধরো একটা টেস্ট টিউবে HCl আছে, এর মধ্যে সিলভার নাইট্রেট সলিউশন দাও, AgNO সলিউশন দ্রবণ যদি দাও, দিলেই দেখবে রিয়াকশন হয়ে গিয়ে নিচে নিচে সাদা অধক্ষে পড়বে, কিসের? AgCl সাদা রিয়াকশনটা কি হবে? HCl প্লাস AgNO3 AgCl এর সাদা অধক্ষে হোয়াইট পিপিটি, AgCl HNO অদাব্য, এই জন্যই অধক্ষেপ। বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে আবার গুলে যাবে, দ্রবীভূত হয়ে, এখানে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও AgClটা দ্রবীভূত হয়ে যাবে। কেন দ্রবীভূত হয়ে যায়? কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে AgCl একটা রিয়াকশন করে একটা জটিল যৌগ তৈরি করে। এই অধক্ষেপটা যদি অ্যামোনিয়াম এর মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে। আবার যদি কিছুক্ষণ পর নাইট্রিক অ্যাসিড দিয়ে দাও, আবার অধক্ষেপটা ফিরে আসবে, একটা আর্জেন্টো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, আর্জেন্টো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড AgNH3 OH, সরি Cl, আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন। এটা জটিল যৌগ, এটা কিন্তু দাব্য, এটা কিন্তু প্রেসিপিটেট পড়ে না। ওকে, চল আবার বলছি, HCl পূর্ণ একটা পরীক্ষা নলে যদি আমরা সিলভার নাইট্রেটের দ্রবণ দিই, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, যাহা HNO3 অদাব্য, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাব্য। কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে AgCl বিক্রিয়া করে যেটা আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা জটিল লবণ তৈরি করে, যেটা দ্রাব্য। এই গেল HCl। পরের বাকি অংশ ভিডিও বা পরের ভিডিও করব। তোমরা চ্যানেল পড়ানো যদি ভালো লাগে তোমাদের, চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, ধন্যবাদ।